আসসালামু আলাইকুম, নমস্কার, গুড আফটারনুন। আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান, সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন, আমি অনেক ভাগ্যবান। একটু আগে জিজ্ঞেস করলাম, এটাই ওনার প্রথম ফর্মাল কোনো অনুষ্ঠান যেখানে উনি সভাপতিত্ব করছেন আফটার বিকামিং দিয়ে। আমি অনেক বেশি ভাগ্যবান। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এমডি মনিরুজ্জামান, উপস্থিত বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান, আজকের বিশেষ অতিথি, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের ডাইনামিক সেক্রেটারি, যাকে আমরা ইয়াঙ্গার দেন ইয়াঙ্গেস্ট বলি সবসময়, রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক, সরি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সমিতি গতকালকে চট্টগ্রাম ছিল, আমার মাথায় চট্টগ্রাম ঘুরছিল। আর ফেসবুক খুললেই কেটিভি দেখা যায়, তো সবসময় ওনার উপরে ঘুরে মাথায়। এনিওয়েজ, আজকের আমাদের শাহজাহান সাহেব একটু আগে বলেছেন যে ওনারটা ছিল স্টার্টার, আমারটা মেইন কোর্স। তো স্টার্টারের অবস্থা যদি হয়, বুঝতেই পারছেন মেইন কোর্স মার্জ হয়ে গেছে, এখন আমি ডেজার্টে আছি। তো ডেজার্ট হিসেবে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওনার মতো এক্সপার্ট আমি নই, মুখস্থ বলা আমার পক্ষে সম্ভব না। আর গত প্রায় 8 থেকে 9 বছর যাবৎ আমি রিট বেঞ্চে প্রিসাইড করছি, হেয়ারিং থেকে শুরু করে সব কিছু। প্রথম জাজ হওয়ার পর 1 বছরের মতো ডেথ রেফারেন্সে ছিলাম, লয়ার হিসাবে প্রচুর ক্রিমিনাল মামলা করেছি এবং গত কিছুদিন যাবৎ আমি ক্রিমিনাল বেঞ্চে আছি। তো এই হলো আমার অভিজ্ঞতা। সুতরাং এখানে ছোটোখাটো ভুল ত্রুটি হয়তো বা থাকতেও পারে আমার প্রেজেন্টেশনে। যারা আপনারা রেগুলার ক্রিমিনাল প্র্যাকটিস করেন তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে সেগুলো ইগনোর করবেন, অথবা কোনো যদি মেজর মিস্টেক হয় পরে আমাকে জানাবেন যে আপনার এটা ঠিক হয়নি, এটা এরকম ছিল। অ্যান্ড আই উইল নেভার মাইন্ড ইট। প্রথমে শুরু করছি বেসিক একদম এলিমেন্টারি জায়গা থেকে, সেটা হলো কনফেশনটা কি। কনফেশনের শাহজাহান সাহেব একটু আগে বলে গেছেন, আমাদের আইন কনফেশনটাকে ডিফাইন করেনি কোথাও, লেজিসলেচার ডিফাইন করাটা প্রয়োজন মনে করেনি। একটু একটু আমাকে হেল্প করেন তো, কেউ আছে কিনা? এটা একটু আর একটু বামে নিয়ে আসেন, এটা এই জিনিসটা স্ট্যান্ডটা পুরোটা বামে নিয়ে আসেন। এটা এটার জন্য আমি করতে পারছি না, এদিকে নিয়ে এই জায়গায় নিয়ে আসেন। থ্যাংক ইউ। তো এখানে স্ক্রিনে আপনারা পেয়ে গেছেন এর মধ্যে, সেটা হলো প্রথম অথরিটেটিভ ডিসিশন আসে সেই প্রিভি কাউন্সিলের একটা কেস থেকে, পাকালা নারায়ণা স্বামী। আমি আপনাদের হাতে কপিটা গেছে কিনা জানি না। আচ্ছা, এরকম একটা কপি আপনারা পাবেন, সবার কাছে দেয়া হবে, আমার এই স্লাইডগুলোর কপি। সুতরাং আপনাদেরকে কষ্ট করে নোট করার কোনো প্রয়োজন নাই, সব কিছু এখানে আছে। আপনারা শুধু বাসায় গিয়ে বা চেম্বারে গিয়ে মিলিয়ে দেখবেন জিনিসটা। ফটোকপি করে বার থেকে আপনারা পাবেন। আমি একটু দেরিতে পাঠিয়েছি, আমি সরি, আর একটু আগে পাঠালে হয়তো আপনারা পেয়ে যেতেন। তো এরপর আরেকটা সুন্দর ডেফিনেশন আমি পেয়েছি ডক্টর রফিকুর রহমান সাহেবের ল অফ এভিডেন্সে। সেটা হলো স্টেটমেন্ট মেড ভলান্টারিলি বাই এ পারসন চার্জড উইথ এ ক্রাইম স্টেটিং অর সাজেস্টিং অ্যান ইনফারেন্স দ্যাট হি কমিটেড দ্য ক্রাইম। ইট ইজ এ ভেরি স্পেশাল টাইপ অফ অ্যাডমিশন বাই অ্যান অ্যাকিউজড অনলি। এটা ওনার জায়গাটাতে, ওনার বইটাতে আছেন, পেজ নাম্বারগুলো দিয়ে দিয়েছে, আপনারা পরে চেক করে নেবেন। এখন সহজ ভাষায় আমরা যেটা বলি, কনফেশন মানে হলো দোষ স্বীকার। আমি অপরাধ করেছি, আমি দোষ স্বীকার করতে চাই। দোষ স্বীকারটা আমি কেন করতে চাই? আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে, আমার মধ্যে রিমোর্স, রিপেন্টেন্স কাজ করছে,
আমি এই জন্য দোষ স্বীকার করতে চাই। বেসিক কনসেপ্টটা ওই যে খ্রিস্টান ধর্ম থেকে উনি রেফারেন্স দিয়ে বললেন, ইনফ্যাক্ট বেসিক কনসেপ্টটা হলো সেটা, আমি অপরাধ করেছি, আমি দোষ স্বীকার করে নিজের মনে শান্তি পেতে চাই। আর যারা পরকালে বিশ্বাস করেন তারা পরকালের শাস্তি কিছুটা কমাতে চায়। এখান থেকে এই জিনিসটা এসছে, ধীরে ধীরে এটা আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে ঢুকে গেছে। এখন অনেকে কনফিউজ করে ফেলেন যে অ্যাডমিশন আর কনফেশন তফাৎটা কি। কনফেশনও কিন্তু অ্যাডমিশন, স্বীকার করে নিচ্ছি, কিন্তু অ্যাডমিশন কনফেশন না। অ্যাডমিশন আমি যে কোনো কিছু স্বীকার করতে পারি, আমি ওই ঘটনা দেখেছি, এটা একটা অ্যাডমিশন। আপনি ওখানে ছিলেন, হ্যাঁ আমি ওখানে ছিলাম, অ্যাডমিশন। আপনি এই অপরাধটা করেছেন, হ্যাঁ আমি এই অপরাধটা করেছি, কনফেশন হয়ে গেল সাথে সাথে। তাহলে তফাৎটা বুঝে নেন, অল অ্যাডমিশনস are not confessions, but all confessions are admissions. কনফেশন করলে সেটা অ্যাডমিশন হচ্ছে, কিন্তু সব অ্যাডমিশন কনফেশন হচ্ছে না। এগুলো ছোট ছোট করে আমি ছেড়ে চলে যাচ্ছি, এগুলো একদম এলিমেন্টারি বিষয়, আপনারা অনেকে আছেন এগুলো উপর ঘন্টা ঘন্টা বলতে পারবেন। বেসিক জায়গায় আসি, আমাদের সংবিধান সর্বোত্তম ল, মাদার অফ অল ল যেটা বলি আমরা, ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার 3, সেই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে এগুলো ম্যান্ডেটরি, স্টেটের জন্য পালন করা। স্টেট যদি পালন না করে, প্রোটেকশন না দেয়, অব্লিগেটরি ফর দ্য হাইকোর্ট ডিভিশন আন্ডার আর্টিকেল 102 সাব আর্টিকেল 1, অব্লিগেশন। এটা অনেকগুলো ডিসিশন আছে, অব্লিগেশন এটা আমার ডিসক্রিপশন না। আমি হাইকোর্ট জাজ হিসেবে বসলাম, একজন ফান্ডামেন্টাল রাইট এনফোর্সমেন্ট করতে আসলো, আমি ডিসক্রিপশন বলে ইচ্ছা হলো দিলাম না, ইচ্ছা হলো দিলাম, এরকম না। ইট ইজ মাই অব্লিগেশন টু এনফোর্স ফান্ডামেন্টাল রাইট। আর আর্টিকেল 26-এ যেটা আছে 26(1)-এ, এমন কোনো আইন যে অংশটুকু ফান্ডামেন্টাল রাইটসের সাথে ইনকনসিস্টেন্ট হবে, সেটা এই সংবিধান বলবৎ যেদিন হচ্ছে সেদিন থেকে ভয়েড হয়ে যাবে। তাহলে আমাদের অনেকগুলো আইন, যেমন এভিডেন্স অ্যাক্ট, সংবিধান আসার অনেক আগের আইন। এটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সংবিধান আসার অনেক আগের আইন। সংবিধান তো এসছে 1972 সালে। তাহলে বলছি সংবিধান যেদিন কমেন্সমেন্ট হলো সেদিন থেকে যে আইনগুলো এই ফান্ডামেন্টাল রাইটসের সাথে বিরোধ থাকবে, যতটুকু অংশ বিরোধ থাকবে, সেগুলো ভয়েড হয়ে যাবে। এটা হলো সংবিধানের ঘোষণা, আমাদের প্যারেন্ট লয়ের ঘোষণা। এখন আমাদের সংবিধানে আর্টিকেল 35(4), নো পার্সন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেস এগেনস্ট হিমসেলফ। কোনো আসামিকে জোর করা যাবে না তার বিপক্ষে কথা বলার জন্য। বেসিক জিনিসটা সেখানে কনফেশন, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে গেছে আমাদের কিন্তু 164-এর কনফেশনাল স্টেটমেন্টের প্রধান ধারণাটা, আমি একজন আসামিকে জোর করতে পারবো না। আর কিছু বিষয় আছে সংবিধানে রিলেভেন্ট, যেগুলো আমি এই জন্য দিয়েছি এখানে। আর্টিকেল 35(5), নো পার্সন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং পানিশমেন্ট অর ট্রিটমেন্ট। এগুলো ফান্ডামেন্টাল রাইটস প্রতিটা নাগরিকের। Article 31, no action detrimental to life, liberty, body, reputation or property of any person shall be taken except in accordance with law. Article 33(1), right to consult and be defended by a legal practitioner of his choice. এটা প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার। এটা বলার সাথে সাথে একটা কতগুলো জিনিস খুব দুঃখ না হলে করে বলতে হয়। কিছু কিছু আইনজীবীর ফেসবুক পোস্ট খুব কষ্ট দেয় আমাকে, আপনারা অমুকের বিরুদ্ধে মামলা করবেন না, অমুকের বিরুদ্ধে মামলা, অমুকের হয়ে মামলা করবেন না, ও রেপিস্ট, ও ক্রিমিনাল, ও এই ও সেই। একটা আইনের ছাত্র, প্লিজ। আর যেই যাই ইমোশনালি বলুক, রাস্তার শাহবাগের মোড়ে দাঁড়িয়ে যে যতই ইমোশনালি বলুক, আইনের ছাত্র কোনোদিন ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে কথা বলতে পারে না, উচিত না। আমি আমার এই ছাত্রত্বকে, আমি আমার শিক্ষাটাকে অপমান করছি এই কথাটা বলে। এবং একবার তিন্নির মামলার সময় আমাদের প্রেসিডেন্ট সাহেব, তো বারের প্রেসিডেন্ট, বলেছিলেন যে আমি ওনার পক্ষে মামলা, উনি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছিলেন, হ্যাঁ আমি প্রয়োজনে, কেউ বলেছিল যে মামলা করবো না, তিন্নি না, এটা হলো আবরারের বিষয়, না আবরারের বিষয়ে। এবং আমি সেটা সহজে, আমি এই কাজটা করি না, কিন্তু আমি সেটা শেয়ার করেছি আমার ফেসবুকে এবং অ্যাপ্রিসিয়েট করে বলেছি যে আই থ্যাংক হিম ফর দিস বোল্ড স্টেটমেন্ট। যেখানে অনেকগুলো লয়ার তখন বলছিল যে আবরারের যারা হত্যা করেছে তাদের পক্ষে কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না। আমাদের আইনজীবীর রায় বলছিলেন, উইথ অল রেসপেক্ট টু দেয়ার রাইট টু ডিসএগ্রি,
অবশ্যই আপনাদের অনেকের আমার এই ভিউর ডিসএগ্রি করার রাইট প্রত্যেকের আছে, উইথ অল রেসপেক্ট টু দ্যাট রাইট। আমার পার্সোনাল ভিউ হলো একজন আইনের ছাত্র যতক্ষণ আমি নিজেকে ক্লেম করব ততক্ষণ পর্যন্ত আমি অ্যাটলিস্ট একটা জায়গায় আমি থাকবো, সেটা হলো আমার দেশের যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে আমি প্রোটেক্ট করার চেষ্টা করবো সবসময়, যে লোকটা যত খারাপই হোক। তারপর আছে আর্টিকেল 33(2), এভরি পার্সন অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড ইন কাস্টডি shall be produced before the nearest magistrate within a period of 24 hours of such arrest, and no person shall be detained in custody beyond the said period without authority of magistrate. তাহলে পুলিশ রাখতে পারে সর্বমোট 24 ঘন্টায়, বেশি পারে না পুলিশ রাখতে। এরপরে সেকশন 167 সিআরপিসি উইল কাম ইন টু প্লে। এরপর ম্যাজিস্ট্রেটের অথরিটি ছাড়া পুলিশ তাকে কাস্টডিতেও রাখতে পারবে না, জেলখানায়ও রাখতে পারবে না, কোথাও রাখতে পারবে, ম্যাজিস্ট্রেটের অথরিটি রাখতে পারে। এই বেসিক জিনিসগুলো জানেন, তবু একটু একটু বলে যাচ্ছি। ক্লাসিফিকেশন অফ কনফেশন, দু ধরনের কনফেশন আছে, জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। জুডিশিয়াল কনফেশন কি সেটাতে আমরা আসবো, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন কি সেটা আগে বলে নিই। যা যা জজের বাইরে, বিচারকের বাইরে যা যা বলা হচ্ছে, স্বীকার করা হচ্ছে, সবগুলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। পরিষ্কার কথা, এত ডিটেলে আমি যাচ্ছি না, কোন কেসগুলোতে কী বলেছে না বলেছে এগুলোতে আমি যাচ্ছি না। পুলিশের সামনে বলেন, যেখানেই বলেন, ম্যাজিস্ট্রেটের সামনে ছাড়া, জজের সামনে ছাড়া যে কনফেশন সেটাই এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এবার জুডিশিয়াল কনফেশন মে বি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ: জুডিশিয়াল কনফেশন ডিউরিং ইনভেস্টিগেশন, জুডিশিয়াল কনফেশন ডিউরিং ট্রায়াল। দুই জায়গায় জুডিশিয়াল কনফেশন করা যায়। যেটা আমরা 164 আমাদের বিষয় যেটা, সেটা হলো জুডিশিয়াল কনফেশন ডিউরিং ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের সময় যে জুডিশিয়াল কনফেশনটা করা হয় সেটা। আরেকটা জুডিশিয়াল কনফেশন আছে, সেটা হলো 243 সেকশন সিআরপিসি এবং 265E সিআরপিসি। যখন ম্যাজিস্ট্রেট ট্রায়াল কেস হয়, ম্যাজিস্ট্রেট সাহেব যখন চার্জ ফ্রেম করে বলে ডু ইউ প্লিড গিলটি অর নট, যখন সে বলছে যে হ্যাঁ আই প্লিড গিলটি, হ্যাঁ আমি অপরাধ করেছি, তাহলে মামলা ওখানে শেষ। কিন্তু মামলা ওখানে শেষ, তাহলে এটাও কিন্তু জুডিশিয়াল কনফেশন এক ধরনের। যদি আমরা বলি হ্যাঁ এটা গিলটি প্লিড করেছে, অন্য ভাষায় বলি আমরা গিলটি প্লিড করেছে, এবং সেটাও জুডিশিয়াল কনফেশন। আরেকটা হলো সেশনস ট্রায়াল কেসে 265E, একই ধরনের। চার্জ ফ্রেম করার পর যখন জিজ্ঞেস করবে আপনি অপরাধ স্বীকার করেন কিনা, যদি এই চার্জটা স্বীকার করেন কিনা, যদি বলে হ্যাঁ আমি এটা করেছি, তাহলে প্লিডিং হয়ে গেল, এবং তার পরবর্তীতে শাস্তি যা হয়। এবং এই প্লিড করলে কোনো বেনিফিট আমাদের আইনে নাই। আমি জানি না বাস্তবে জজ সাহেবরা দেয় কি না কোনো বেনিফিট, তবে পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখা যায় গিল্টি প্লিড করলে একটা প্লি বার্গেনিং বলে একটা বিষয় আছে। আপনি যদি অপরাধ স্বীকার করেন আপনার শাস্তি হবে 3 বছর, যদি অপরাধ স্বীকার না করেন, আমরা যদি প্রমাণ করতে পারি আপনার বিরুদ্ধে অপরাধ, আপনার শাস্তি হবে 10 বছর। কোনটা নেবেন নেন, তার 21টি সামনে ছেড়ে দেয়। তা এখন 21 তো জানে তার বিরুদ্ধে কী কী আবার এটা বলার আগে 21কে বলতে হবে আপনার বিরুদ্ধে কী কী মেটেরিয়াল আছে, এই মেটেরিয়াল আমার হাতে আছে, এটাও তাকে জানতে দিতে হবে। আচ্ছা, অত ডিটেলে যাচ্ছি না, আমরা আমাদের সাবজেক্টে থাকি। আজকের প্রধান ডিসকাশন কনফেশনাল স্টেটমেন্ট ডিউরিং ইনভেস্টিগেশন। সেকশন 164 সিআরপিসি একটু করে রিপ্রোডিউস করে দিলাম আমি এখানে, একটু করে পড়ে শোনাই সবাইকে। আমরা সবাই জানি, তারপরেও পড়ে শোনাই। কতগুলো ভাইটাল জায়গা আছে যেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি, এগুলো একটু এমফাসিস দিবেন। Any metropolitan magistrate of first class, any magistrate of the second class specially empowered হবে in this behalf by the government may, if he is not a police officer, খেয়াল রাখবেন, আন্ডারলাইন করেছি, record any statement or confession made to him in the course of an investigation, আন্ডারলাইন করেছি, under this chapter, and at any time afterwards before the commencement of the inquiry or trial. অর্থাৎ ইনকোয়ারি এবং ট্রায়াল শুরু হওয়ার আগ পর্যন্ত কনফেশনাল স্টেটমেন্ট করা যাবে। Subsection 2, such statement shall be recorded in such of the manners hereinafter prescribed for recording in evidence as is, in his opinion, best fitted for the circumstances of the case. Such confessions shall be recorded and signed in the manner provided in section 364 চলে আসলো এখানে, and such statements or confessions shall then be forwarded to the magistrate by whom the case is to be inquired into or tried. এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা আপনারা কম বেশি সবাই জানি। সাবসেকশন 3টা ভেরি ইম্পর্টেন্ট। এ ম্যাজিস্ট্রেট শ্যাল, আন্ডারলাইন করেছে দেখেন শ্যালের জন্য, বিফোর রেকর্ডিং এনি সাচ কনফেশন এক্সপ্লেইন টু দ্য অ্যাকিউজড মেকিং ইট দ্যাট হি ইজ নট বাউন্ড টু মেক এ কনফেশন and that if he does so it may be used as evidence against him. Very important, এগুলো দুটো জায়গায় আন্ডারলাইন করেছি আমি। And no magistrate shall record any such confession unless, upon questioning the person making it, he has reason to believe that
it was made voluntarily. Underline করেছে. And when he records any confession, he shall make a memorandum, এটা হলো procedural বিষয়, at the foot of such record to the following effect. ইফেক্টটা কি? ইফেক্টটা হলো আমি এই কাজগুলো করেছি, আমি স্বাক্ষর দিয়ে বলছি যে আমি এই কাজগুলো করেছি। কত বড় অ্যাসুরেন্স দিয়ে, কত বড় স্ট্রংলি গার্ডেড বিষয় দেখেন। কনফেশন এত সোজা না, কনফেশন নেই। আমরা ধুম করে কনফেশন নিয়েছি, মামলা শেষ, শাস্তি হয়ে গেছে কনফেশনের উপর। কনফেশন নেওয়াটা অনেক টাফ বিষয়। আই হ্যাভ এক্সপ্লেইন টু হিম দ্যাট হি ইজ নট বাউন্ড টু মেক কনফেশন। আমি তাকে বুঝিয়েছি যে আপনি কনফেশন করতে বাধ্য না, অ্যান্ড ইফ আপনি যদি তা করেন তাহলে সেটা আপনার বিরুদ্ধে এভিডেন্স হিসেবে ব্যবহার হবে, এটাও তাকে বুঝিয়েছি। এবং আমি বিশ্বাস করি যে কনফেশনটা আমি বুঝানোর পরেও উনি ভলান্টারিলি করেছেন। অ্যান্ড এটা আমার সামনে নেওয়া হয়েছে, অ্যান্ড ওয়াজ রেড ওভার টু হিম, তাকে পড়ানো হয়েছে, অ্যান্ড অ্যাডমিটেড বাই হিম, তিনি স্বীকার করেছেন এটা কারেক্ট বলে। অ্যান্ড ইট কন্টেইনস এ ফুল অ্যান্ড ট্রু অ্যাকাউন্ট অফ দ্য স্টেটমেন্ট মেড বাই হিম। এখানে উনি যা বলেছেন আমি তাই লিখেছি, কোনো কিছু বাদ দিইনি, আমি কিছু অ্যাডও করি নাই। উনি সাইন করবেন নিচে। শুধু সেকশন 164 সাবসেকশন 3টা ভালো করে পড়লে ওয়ার্ড বাই ওয়ার্ড আমার মনে হয় এত 2-3 ঘন্টার লেকচারের কোনো প্রয়োজন হয় না। সব কথা কিন্তু ওখানে বলা আছে। জুডিশিয়াল ডিসিশন যাই দিন, প্রধান হলো আমার স্ট্যাচুট কী বলেছে সেটা, তারপর হলো জুডিশিয়াল ডিসিশন। স্ট্যাচুট কী বলেছে সেটা যদি আমি একটু ভালো করে বুঝতে পারি, জুডিশিয়াল ডিসিশন খুব একটা লাগে না। আমাদের একটা প্র্যাকটিস সব আমাদের জাসাহেবদের মধ্যে আছে। আমি আমার জুনিয়র ব্রাদার যারা বসে আমার সাথে, আমি সাথে কেউ নাই নিশ্চয়, তাহলে সেফলি বলা যায়, যারা বসেন তাদেরকে আমি সবসময় বলি প্লিজ ডিসিশন পড়বেন না, আগে সেকশনটা পড়বেন। সেকশনটা 1বার 2বার 3বার, এই যে একটা হেয়ারিং করছি তো ব্রাদার জাজ বলবে না এটা হবে না, ডিসিশন আছে। সেকশন পড়ে আমি যেটা বুঝলাম সেটা আমি বোঝাবার যখন চেষ্টা করি, বা ধরেন একটা রিলিফ দেওয়ার চেষ্টা করছি বা রিলিফ না দেওয়ার চেষ্টা করছি, তখন স্যার এটা হবে না, ডিসিশন আছে। তো ডিসিশনটা কি? ডিসিশন এই। পরে দেখলাম ডিসিশন টোটালি ডিফারেন্ট ফ্যাক্ট, টোটালি ডিফারেন্ট আসপেক্ট, ডিফারেন্ট সিনারিও। তখন আমি রিকোয়েস্ট করি ভাই প্লিজ ডিসিশন পড়বেন না, ডিসিশন মুখস্থ রাখারও দরকার নেই। হ্যাঁ আপনি হেল্পফুল লাগবে, নোট করে রাখতে পারেন, কোনো এক সময় রাখতে পারেন। সেকশনটা পড়বেন, বারবার সেকশনটা পড়বেন এবং এটা বোঝার চেষ্টা করবেন এখানে কী আছে। প্রত্যেকটা মামলার সেকশনে কিন্তু অলমোস্ট সব কিছু জিনিস বলা থাকে। ডিসিশন লাগে কোনো একদম রেয়ার কোনো সিচুয়েশনে, খুব একটা লাগে না ডিসিশন। তাহলে আমরা এই সেকশনগুলো পড়ে যেটা বুঝলাম সেটা একটু এক্সপ্লেন করেছি এখানে। হু ক্যান রেকর্ড এ কনফেশন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট স্পেশালি এম্পাওয়ার্ড ইন দিস বিহাফ বাই দ্য গভর্নমেন্ট। পুলিশ অফিসার হতে পারবে না। মে নট বি এ ম্যাজিস্ট্রেট হ্যাভিং জুরিসডিকশন অফ দ্য কেস। এমন কোনো কথা নাই যে ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশন আছে মামলা শুনানির জন্য তাকেই কনফেশন নিতে হবে, এরকম কোনো কথা নাই। Therefore, only a judicial magistrate can record a confession. Executive magistrate cannot record confession. Confession recorded by an executive magistrate is inadmissible in evidence. এটা ইন্ডিয়ান ডিসিশন, এটা রেফারেন্স দিয়েছে, আমাদের দেশে পাইনি আমি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কনফেশন রেকর্ড করেছে এরকম কোনো ঘটনা। হাউ অ্যাবাউট নন কনফেশনাল স্টেটমেন্ট অফ এন অ্যাকিউজড? আসলো কনফেশন করার জন্য, বললো আমি তো কিছুই করি নেই, তাহলে ম্যাজিস্ট্রেট কী করবে? সেকশন 164 আছে কিন্তু ম্যাজিস্ট্রেট ক্যান রেকর্ড স্টেটমেন্ট অ্যান্ড কনফেশনাল স্টেটমেন্ট, দুটো বিষয় আছে। ম্যাজিস্ট্রেট ওনাকে ফিরিয়ে দিতে পারবে না, ম্যাজিস্ট্রেট কিন্তু রেকর্ড করতেই হবে। ওনার কাছে যেহেতু নিয়ে আসা হয়েছে বা উনি আসছে, উনি নন কনফেশনালে ফিরিয়ে দিতে পারবে না। এক্সকালপেটরি হলেও বলতে পারবে না আমি তোমারটা নিব না, তুমি তো কনফেশন করছো না, নিব না, সেটা বলতে পারবে না। উনি যা বলেছে তা লিখবে, কারণ সেকশন 164 দুটাই ওপেন আছে। শুধু মেক শিওর করবে যে এই স্টেটমেন্টটা অর কনফেশনটা ইনভেস্টিগেশনের চলাকালীন সময় নিচ্ছে কিনা, এটাই, আর কিছু না। When a confession may be recorded, এটা একটু আগেও বলেছি, in the course of investigation or at any time afterwards, but before the commencement of inquiry or trial. এটা আর ডিটেলে যাচ্ছি না। Procedure for recording confession, আস্তে আস্তে আমরা ডিটেলে যাচ্ছি এখন। Statement to be a confession must have the following features. Accused making the confession must do it on his own accord. এটা ম্যাজিস্ট্রেটের স্যাটিসফ্যাকশন, কারণ কনফেশন করার সময় ম্যাজিস্ট্রেট সাহেব হলো মেইন মানুষ যিনি আছেন। আমরা লয়ার রাখার কনসাল্টে এটা ডিসিশন আছে, লয়ার থাকতে হবে, কিন্তু আমাদের দেশে প্র্যাকটিসটা ডেভেলপ করে নাই। কিন্তু আমি বলবো এই চ্যাপ্টার এই প্রসঙ্গে পরে আসছি, রাইট টু কনসাল্ট এ লয়ার, রাইট টু হ্যাভ এ
lawyer present at the time of making confession. ম্যাজিস্ট্রেট এনশিওর করবে এটা উনি নিজে স্বইচ্ছায় দিচ্ছে কিনা। হি মে কাম হিমসেলফ বিফোর এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টু মেক স্টেটমেন্ট। পুলিশ ধরে আনতে হবে কনফেশন করার জন্য, এমন কোনো কথা নাই। আমার বিরুদ্ধে একটা মার্ডার কেস হয়েছে, আমি জানি আমি আসামি, সেই মামলার 1 নম্বর আসামি, আমাকে অ্যারেস্ট করতে হবে না, আমি ম্যাজিস্ট্রেটের কাছে সোজা গিয়ে বলতে পারি যে আমি এই মামলার আসামি, আমি কনফেশন করতে চাই। ম্যাজিস্ট্রেট সেটা রেকর্ড করতে পারবে, কোনো অসুবিধা নেই, পুলিশকে লাগবে না। And he does not need to come being sponsored by police, unlike the case of witness or victim. Victimer স্টেটমেন্ট অথবা উইটনেসের স্টেটমেন্ট নিতে হলে 164-এ সেক্ষেত্রে পুলিশকে নিয়ে আসতে হবে, প্রসিকিউশনকে নিয়ে আসতে হবে। কিন্তু কনফেশনাল স্টেটমেন্ট প্রসিকিউশন না আনলেও নিজেকে কনফেস করা যায়। But the magistrate must be satisfied that the person before him is an accused in a criminal case and that the investigation against him is in progress. ইনভেস্টিগেশন এখনো চলছে, তখনই সে রেকর্ডটা করবে। হেডিং দিয়েছে অ্যাকিউজড মাস্ট বি ফ্রি ফ্রম পুলিশ ইনফ্লুয়েন্স, যেটা আমাদের দেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সবচেয়ে বড় সমস্যা। আমাদের দেশ ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, যে কনফেশনটা ভলান্টারি কিনা, নিজে আসছে কিনা, পুলিশ কর্তৃক ইনফ্লুয়েসড হয়ে আসছে কিনা, কোনো একটা ভয় ভীতির কারণে আসছে কিনা, কোনো একটা পুরস্কার পাওয়ার জন্য আসছে কিনা। নো কনফেশন টু পুলিশ, সেকশন 25 এভিডেন্স অ্যাক্ট। কনফেশন যদি পুলিশের কাছে করে, এটা কোনো কনফেশনই না। The magistrate must be satisfied that the accused is free from any extraneous influence, either from police or from any other quarters. No police or police officer shall remain present at the time of recording of confession. পুলিশ থাকতে পারবে না কনফেশন করার সময়। অনেকগুলো ডিসিশনও আছে, ইন্ডিয়াতে তো ভুরি ভুরি ডিসিশন আছে, কিন্তু একটা জিনিস না দেখালে নয় এই জায়গায়। বাট সি সেকশন 26 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট। এখানে দেখেছি সেকশন 26টা একটু পড়ি, আমি আপনাদেরকে শোনাই। পুলিশের সামনে পুলিশ থাকলে কনফেশন হবে না, ম্যাজিস্ট্রেটের পাশে যদি পুলিশ থাকে কনফেশন হবে না। আবার দেখেন আমাদের অদ্ভুত কিছু লেজিসলেশন আছে আমাদের দেশে। সেকশন 26, নো কনফেশন মেড বাই এ পার্সন whilst he is in the custody of a police officer unless it be made in the immediate presence of a magistrate shall be proved as against such person. তাহলে ইনডাইরেক্টলি বলে দিল যে পুলিশের সামনে কনফেশন নেওয়া যাবে না করলে, তবে ইমিডিয়েট প্রেজেন্সে যদি ম্যাজিস্ট্রেট থাকে তাহলে নেওয়া যাবে। আমাদের দেশে কিন্তু ডিসিশন আছে, আমি দেখাবো, যে ম্যাজিস্ট্রেট সাথে পুলিশ কাছে ছিল, এই সেকশন 26 রিলাই করে বলছে কনফেশন অ্যাকসেপ্ট করা যাবে। পুলিশ দাঁড়িয়ে আছে পাশে, আমাদের দেশে ডিসিশন আছে। তো এই সেকশনগুলোর কারণে বিষয়গুলো জাজ সাহেবদের হুইমজিক্যাল বিষয় হয়ে যাচ্ছে। কতগুলো সেকশন আরও দেখাবো, এভিডেন্স একটা আরও বিষয়, আরও কিছু মানে কনফিউজিং সেকশন আছে এবং কন্ট্রাডিক্টরি সেকশন আছে, যেটা অনেকটা সেকশন 164 সাবসেকশন 3 যেটা আমি বললাম যে ভাইটাল এবং ম্যান্ডেটরি, এটাকে নিউগেটরি করে দিচ্ছে এই সেকশনগুলো, এটাকে দুর্বল করে দেয় এটাকে। এবং কোনো সময় জাজ সাহেবের সাবজেক্টিভ অপিনিয়নের কারণে, যে আমি মনে করি এই লোকটা অপরাধ করেছে, সেকশন 26-এর উপর রিলাই করে তার কনফেশনটা নিয়ে ফেলি। বুঝতে পারছেন, এরকম কিছু ডিসিশন জন্ম হয়েছে এবং জিনিসগুলো জাজ সাহেবদের হুইমজিক্যাল ডিসিশনের কাছে জিম্মি হয়ে আছে এই সমস্ত সেকশনের কারণে। ম্যাজিস্ট্রেট শুড আস্ক দ্য অ্যাকিউজড অ্যাজ টু হোয়াই হি ওয়ান্টস টু মেক এ কনফেশন। আমি এই লাইনগুলো দিয়েছি, এক্স্যাক্টলি স্ট্যাটিউটও নাই, বাট এগুলো বিভিন্ন ডিসিশন থেকে এনে দিয়েছি। ম্যাজিস্ট্রেট শুড আস্ক দি অ্যাকিউজড as to why he wants to make a confession which will surely go against his interest in the trial. ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করবে, আপনার এই কনফেশন যে করছেন এটা তো আপনার বিরুদ্ধে যাবে, তারপর আপনি কনফেশন করছেন কেন? অর্থাৎ ফ্রিলি করছে কি এটা বারবার ইনভেস্টিগেট করবে, ইনকোয়ারি করবে। ইনকোয়ারি মাস্ট বি ডান as to the custody from which the accused is produced and the treatment he has been received in such custody. Very important আমাদের দেশের প্রেক্ষাপটে। 7 দিনের রিমান্ডে দিলাম, 6 দিনের দিন এসে বলে আমি কনফেশন করব, এবং আমরা ম্যাজিস্ট্রেট সাহেবরা কনফেশন করছি, মামলা ক্লোজ, শেষ। ওই আসামের বিরুদ্ধে মামলা শেষ, ইনভেস্টিগেটিং অফিসারের আর কোনো কষ্ট করতে হইল না, শেষ। এর আগে যে 6 দিন রিমান্ডে ছিল, রিমান্ড বাংলাদেশে কি এটা আমি আর, যেহেতু একটা সিটিং জাজ, আমি আর বলতে চাচ্ছি না, সবাই জানে এটা কি করা উচিত না উচিত। অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন,
লেজিসলেচারদেরকে পরামর্শ দিবেন, উনি সরকারকে পরামর্শ দিবেন। রিমান্ড বাংলাদেশে কি, কেন রিমান্ডের এরকম একটা একটা ধারণা হয়ে গেছে সাধারণ মানুষের কাছে, এটা কিভাবে রিমুভ করা যায়? পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, রিমান্ডের জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাবে, সেকশন 167-এ দিচ্ছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এটা রিমান্ড শব্দের আইনে লেখা নাই। হ্যাঁ, আছে বলে না রিমান্ড? হ্যাঁ। তো এটার এরকম একটা পরিচিতি আসলো কেন? এরকম পরিচিতি আসার তো কথা না। তো এই জন্য ম্যাজিস্ট্রেট শুড বি ভেরি কেয়ারফুল when an accused is produced from remand to make confessional statement. এই 164 সাবসেকশন 3টা আরো বেশি কমপ্লাই করতে হবে ম্যাজিস্ট্রেটকে, তখন আরো বেশি কেয়ারফুল হতে হবে। তখন প্র্যাকটিসে হয় কিনা আমি জানি না। ট্রায়াল যারা ফার্স্ট শুনেছেন, আমি নিজে ডেথ রেফারেন্স শুনেছি প্রায় 6-7 মাস ধরে। আমি অনেকগুলো কেস পেয়েছি কনফেশনের অবস্থা, জাত অবস্থা, খুবই খারাপ অবস্থা, এবং এখানে স্পেসিফিক্যালি আছে রিমান্ড থেকে এসে কনফেশন করেছে। এগুলো নিয়ে ম্যাজিস্ট্রেটের কোনো মাথা ব্যথা নাই। ইনকোয়ারি মাস্ট বি ডান এস টু দি কাস্টডি ফ্রম হুইচ, এটা গেল। কনফেশন কজড বাই ইন্ডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস ইজ ইরিলিভেন্ট, এই জন্যই কথাগুলো বলছি। সেকশন 24 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট। আপনি ভয় ভীতি দেখিয়ে ইন্ডিউসমেন্ট করে কনফেশন নেবেন, সেটা ইরিলিভেন্ট হয়ে যাবে। সেকশন 24 এই কথা বলছেন। আবার সাথে সাথে রিমান্ড যাচ্ছে। রিমান্ড মানে পাবলিক জানে কি রিমান্ড কি, রিমান্ড থেকে এসে কনফেশন করছে। অ্যাকিউজড মাস্ট বি ওয়ার্নড এগেনস্ট মেকিং দি কনফেশন, এগুলো আগেও বলেছি, আবার বলছি। হাফিজউদ্দিন ভার্সেস স্টেট, যেখানে ওয়ার্নিংও দেওয়া হয়নি, টাইম অফ ফর রিফ্লেকশন, যেটা রিফ্লেকশন আমাদের 164 স্টেটমেন্টের যে ফর্মটা আছে এখন ম্যাজিস্ট্রেটদের হাতে। আরও ইন্টারেস্টিং বিষয়, আপনাদের ক্রিমিনাল কেস যারা করেন দেখবেন, এখন তো আমি চোখে পড়ে সবসময় কনফেশনাল স্টেটমেন্টে, মানে দেখবেন স্টেটমেন্টের এদিকে 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 প্রচুর লেখা আছে, ছোট 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 লেখা। প্রত্যেকটা কিন্তু ম্যাজিস্ট্রেটের উপর উপদেশ। ম্যাজিস্ট্রেট এই করবেন, ম্যাজিস্ট্রেট সেই করবেন, এবং এগুলোই কিন্তু আজকে বলছি আমরা আজকে যে কথাগুলো বলছি, অলমোস্ট এই 70-80% ওখানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে ফর্মটাতে এই কথাগুলো লেখা আছে। ম্যাজিস্ট্রেট সাহেব যখন কনফেশনটা নিচ্ছেন, ওনার সামনে ফর্মটা আছে, উনি একবার ফর্মটা পড়ে নিলেই তো হয়। উনি ওনার যেটি ট্রেনিংয়ের সময় হয়তো পড়েছেন জীবনে, এরপর আর কোনোদিন পড়েননি। এখন আমি মনে করি প্রতিটা ম্যাজিস্ট্রেটের, আমি জানি ফর্মে কী আছে, তারপরে পড়া উচিত। আমি জানি ফর্মে কী আছে, তারপরে পড়া উচিত। আমি জানি সেকশন 164(3)তে কী আছে, তারপরে আমি মনে করি যে একটা ম্যাজিস্ট্রেটের উচিত, জুডিশিয়াল অফিসার। এখন কিন্তু আমরা বলতে পারবো না এরা তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের, এদেরকে সব আমাদের জজ, এরা আমাদের ট্রেন্ড জাজ, ল ব্যাকগ্রাউন্ড, লতে পাশ করা ভালো ভালো ছাত্ররা এখন জজ হচ্ছে, ছাত্রীরা জজ হচ্ছে। সুতরাং আমি মনে করি প্রত্যেকটা কনফেশনাল স্টেটমেন্ট নেওয়ার আগে 164 সাবসেকশন 3টা পড়া উচিত। এবং আমি যে স্টেটমেন্টটা সাইন করছি, মেমোরেন্ডামটা সাইন করছি, ওই মেমোরেন্ডামটা আরেকবার পড়া উচিত। এখানে কি আছে, আমি কি সাইন করছি, এবং যদি এই কাজগুলো না করে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। কেন এটা করছেন না? দিস অ্যামাউন্টস টু প্রফেশনাল মিসকন্ডাক্ট। আপনার একটা ভুলের কারণে একটা মানুষের, ইনোসেন্ট লোকের জীবন চলে যেতে পারে, তার জীবন থেকে 10টা বছর 15টা বছর চলে যেতে পারে আপনার একটা ভুলের কারণে। আর এই জায়গায় আপনি একটু কেয়ারফুল হলে, যদি দেখেন যে না, সে আসলে ভলান্টারিলি কনফেশন করছে না, সে সোজা বলে, তার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, হি ইজ নট মেকিং কনফেশনাল স্টেটমেন্ট ভলান্টারিলি, সুতরাং কনফেশনাল স্টেটমেন্ট আমি নিচ্ছি না, আমি তাকে জেল কাস্টডিতে অর্ডার দিচ্ছি। আন্ডার নো সার্কামস্টেন্সেস হি ক্যান গো টু পুলিশ কাস্টডি। যে মুহূর্তে আমি বলবো আমি তার কনফেশনাল স্টেটমেন্ট নিব না, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হয়ে তখন দাঁড়ায় ম্যাজিস্ট্রেটের জন্য যে তাকে জেল কাস্টডিতে পাঠানো, পুলিশ কাস্টডিতে না পাঠানো। কারণ এটা কমন সেন্স, একটা বাচ্চা ছেলেও বলবে যে আসামি কনফেশনাল স্টেটমেন্ট করবে বলে কথা দিয়ে পুলিশকে ম্যাজিস্ট্রেটের সামনে এসে কনফেশন করে নাই, এরপর পুলিশ কাস্টডিতে গেলে তার অবস্থা কী হবে বুঝে নেন, এটা সবাই জানে কী হবে। তো এইখানে ম্যাজিস্ট্রেট না জানার কথা না, কিন্তু এরকম কেসও আমাদের আছে, কনফেশনাল স্টেটমেন্ট করার পরে আবার ওই পুরোপুরি কনফেস করে নেয়, কিছু কিছু সেভ করে আবার রিমান্ডে পাঠিয়েছে। আরও একটা ডিভাইস করে পুলিশ, সেটা হলো, আমি কনফেশনাল স্টেটমেন্টে যদি স্ট্রং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়, সেক্ষেত্রে এই ডিভাইসটা করে। সেটা হলো, কনফেশনাল স্টেটমেন্ট করার জন্য আমি আসামিকে নিলাম কোর্টে,
যে কোনো কারণেই হোক আসামি রাজি হলো আমি কনফেস করব, ম্যাজিস্ট্রেটের কাছে নিলাম, ওখানে সে রাজি হলো না, ম্যাজিস্ট্রেট খুব স্মার্ট, সে তাকে জুডিশিয়াল কাস্টডিতে সে তাকে জেলে পাঠালো, সে পুলিশ কাস্টডিতে দিল না। এই মামলায় আর পুলিশ কাস্টডিতে ম্যাজিস্ট্রেট দিবে না, এটা পুলিশ জানে, তখন তাকে আরেকটা মামলায় শো অ্যারেস্ট করে এবার আবার রিমান্ড চাওয়া হয়। এই ঘটনাও কিন্তু হচ্ছে। এইবার সুদে আসলে সব আদায় করা হবে, ব্যাটটা আমাদের সাথে বেইমানি করছো আগেরটাতে। এটা এটা আপনি হয়তো বলবেন আপনার প্রমাণ কি এসব কথা বলছেন, আমার এটা এসব কথার প্রমাণ লাগে না। এখন এমন অবস্থা হয়ে গেছে মানুষের মুখে মুখে, এগুলো মানুষের মুখে মুখে, এবং কত কীরকম ভাবে রিমান্ডে কীরকম করা হবে না করা হবে এটার উপর বার্গেনিং হয়, এটার উপরে নেগোসিয়েশন হচ্ছে, এরকম কথা পত্রপত্রিকায় লেখা হচ্ছে। আমরা পত্রপত্রিকা দেখেই জানি, আমরা তো আর এগুলো থানায় গিয়ে দেখছি না কি হচ্ছে না হচ্ছে। জুডিশিয়াল ডিসিশন সাজেস্ট দ্যাট, কোনো ডিসিশন আছে, এই যে আমি বললাম একটু আগে সেকশন 26 বা এরকম কিছু প্রভিশন আছে, সেকশন 29 একটা দেখাবো এভিডেন্স একটা, আরও পিকুলিয়ার একটা বিধান আছে সেকশন 29-এ। এসবের শেল্টার নিয়ে কিছু কিছু পিকুলিয়ার জুডিশিয়াল ডিসিশন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে হচ্ছে, আমাদের এখানেও হয়েছে, যে ওয়ার্নিং না দিলেও ভলান্টারি, আদারওয়াইজ ঠিক থাকলে ভলান্টারি হবে, কনফেশন অ্যাকসেপ্ট করা যাবে। ওয়ার্নিং দেয় নাই যে দেখেন আপনি কিন্তু কনফেশন দিতে বাধ্য না, কনফেশন দিলে আপনার কিন্তু এটা আপনার বিরুদ্ধে ব্যবহার হবে ট্রায়ালে, এই ওয়ার্নিং দেয় নাই। না দেওয়ার পরেও আমাদের ডিসিশন, ইন্ডিয়ান ডিসিশন রীতিমতো ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে বলেছে না, আদারওয়াইজ ঠিক আছে, অ্যাকসেপ্ট করা যাবে। ওই সেকশনগুলো রেফারেন্স দিয়েছে, সেকশন 26 আছে, সেকশন 29 আছে, আমি দেখাবো পরে, আসছে এই জায়গাগুলোতে। এভিডেন্স অ্যাক্ট অনেকগুলো কতগুলো সেকশন দিয়ে জিনিসটাকে ডাইলিউট করে ফেলেছে। আরেকটা ডাইলিউট করেছে আরেকটা সেকশন, সেটা হলো সেকশন 533 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এটা কি বলছে? If the provisions under section 164 and 364 are not complied with by the magistrate recording the confession, such statement shall be admitted if the error has not injured the accused as to his defense on the merits. অর্থাৎ এবার আপনি জাজ সাহেবের হাতে ছেড়ে দিলেন জিনিসটা, ম্যাজিস্ট্রেট কমপ্লাই করলো না ফর্মালিটিসগুলো, সেকশন 164-এ লেখা আছে, 364-এ লেখা আছে, তার সামনে যে ফর্মটা আছে সেই ফর্মটাতে ছোট ছোট করে পাশাপাশি লেখা আছে, তারপরে ওনার একটা মেমোরেন্ডাম আছে সেখানেও লেখা আছে, তারপর উনি কমপ্লাই করলেন। আমার সেকশন 533 বলে দিচ্ছে কমপ্লাই না করার পরও যদি দেখি এটা তার ডিফেন্সে কোনো ক্ষতি করে নাই, তাহলে সেটা অ্যাকসেপ্ট করা যাবে। তাইলে এই কনফিউশনগুলো আছে, এই প্রভিশনগুলো আছে যেগুলো ভলান্টারিনেস অফ এ কনফেশন, ট্রুথফুলনেস অফ এ কনফেশনকে নষ্ট করে দিতে সহায়তা করছে। আমি কিন্তু দুদিকে বলছি এটা। সুতরাং লতে যদি ভুল থাকে, আমার যদি মনে হয় ব্যক্তিগতভাবে ভুল, আমি ভুল বলবো। জাজ হিসাবে চেয়ারে বসে কী করবো, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। এখানে আমি সেমিনারে আসছি, এখানে আমার অনেক ব্যক্তিগত অভিমত আমি প্রকাশ করব। আশা করি এটা আপনারা মনে করবেন না যে এটা জুডিশিয়াল ডিসিশন না, এগুলো আমার ব্যক্তিগত অভিমত। জাজ সাহেবের হিসাবে যখন চেয়ারে বসি তখন আমার সাথে আরেকজন জাজ থাকে, এবং যে ডিসিশনটা হয় তখন সেটা ব্যালেন্সড ডিসিশন হয়, দুজন মিলে আলাপ আলোচনা করে এবং দুই পক্ষের আইনজীবীকে শুনে ডিসিশন হয়। এটা তখন আর ব্যক্তি ডিসিশন থাকে না, এটা একটা কোর্টের ডিসিশন হয়ে যায়। আচ্ছা, ম্যাজিস্ট্রেট মাস্ট বি স্যাটিসফাইড অ্যাবাউট ভলান্টারিনেস অফ দ্য কনফেশন। বারবার এই কথাগুলো ডিসিশনগুলোতে আসছে, আমাদের জুডিশিয়াল ডিসিশনগুলোতে। ভলান্টারিনেস বারবার আসছে। ভলান্টারি হতে হবে, ট্রু হতে হবে, ভলান্টারি হতে হবে, ট্রু হতে হবে, না এটা কনফেশনই না। কিন্তু কিছু সেকশন এগুলোকে ডাইলুট করে দিচ্ছে। দি ভলান্টারিনেস গোস, এই যে 2 নম্বরটাতে লিখলাম, দেখেন, দিস voluntariness of the confession goes to the root of jurisdiction of the magistrate. ম্যাজিস্ট্রেট যদি দেখে যে এটা ভলান্টারি না বলে মনে করে, সে বিশ্বাস করে, তাহলে তার জুরিসডিকশনে নাই কনফেশন রেকর্ড করার। সে কনফেশন আর এটাকে আর সে দোষ স্বীকারমূলক জবানবন্দি বলা যাবে না, সে রেকর্ডই করতে পারবে না, দোষ স্বীকার হিসেবে রেকর্ড করতে পারবে না। সে যদি মনে করে দোষ স্বীকার ছাড়া অন্য কিছু করবে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তার জুরিসডিকশনে নাই কনফেশন, ইট গোজ টু দ্য রুট অফ দ্য জুরিসডিকশন। He must ensure the accused that he is in the hand of a judicial officer and free from police influence. বারবার বুঝাইতে হবে। To ensure the voluntariness, the magistrate will make a memorandum. এটা তো আছে memorandum. Compliance of the provision under section 164 subsection 3 is mandatory. বারবার বলছি 164 subsection 3. Compliance of the provision, he must ensure the accused that after making the statement
the accused will not be handed over to police. Very important. তুমি আজকে আমার সামনে যাই বলো, তোমাকে পুলিশের হাতে দিব না আমি, তুমি পুলিশের হাতে যাবা না, এই বিশ্বাসটা তার মধ্যে ঢুকাই দিতে হবে। In Nazmul Islam versus the state 45 DLR, the accused was under threat of being sent back to police remand. Decision holo confession not voluntary. Our voluntariness of the confession. Magistrate shall examine injury on the body, check and influence, duress, etc. by any person in authority. কেউ তাকে ইনফ্লুয়েন্স করেছে কিনা, তার গায়ে কোনো ইনজুরি আছে কিনা। আফটার রেকর্ডিং কনফেশন, the accused must be sent to the judicial custody and not to police custody. বারবার এটা কোনোভাবেই পুলিশ কাস্টডিতে দেওয়া যাবে না, এবং এটা আবার তাকে বুঝাইতে হবে আসামিকে যে তোমাকে পুলিশ কাস্টডিতে দেওয়া যাবে না, দেব না। Before making confession, he must be given sufficient time for reflection, normally 3 hours in our country, reflectionের টাইম দেওয়া, এবং free from any other thing. Reflection পুলিশ থাকবে, এবং রিফ্লেকশনটা কেন দিচ্ছি ম্যাজিস্ট্রেট তাকে বুঝিয়ে দিবে, তোমাকে এই জন্য দিচ্ছি। তুমি প্রথমে এসে বলছো তুমি কনফেশন করবা, তুমি আগে চিন্তা করো 3 ঘন্টা তুমি আদৌ করবা কিনা। কনফেশন করলে কিন্তু এই if the accused does not agree to confess, the magistrate must liberate him from police custody and he will not authorize detention of the custody. যদি কোনো কারণে কনফেশন করতে এসে বলে যে আমি কনফেশন করবো না, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আরও বেড়ে যায় তখন, কারণ ম্যাজিস্ট্রেট জানে এই মুহূর্তে সে পুলিশ কাস্টডিতে গেলে কি হতে পারে, তার দায়িত্ব আরও বেড়ে যায়, এখন অব্লিগেশন হয়ে যাবে যে তাকে যে কোনোভাবেই হোক পুলিশ কাস্টডি থেকে বাঁচাতে হবে। ওপেন কোর্টে হবে, এটা ইন্ডিয়ান আমাদের কোর্টে নাই, বাট এটা জুডিশিয়াল সুপ্রিম কোর্টে যেটা করতে হবে ডিউরিং কোর্ট আওয়ারের পরে বা আগে না। কনফেশন সাইন করবে অ্যাকিউজড এবং ম্যাজিস্ট্রেট দুজনই, এবং মেমোরেন্ডাম দিয়ে ফুটে সাইন করবে। এগুলো আপনারা জানেন। শপথ দেয়া যাবে না, শপথ নিয়ে কনফেশন নেওয়া যাবে না। কনফেশন শপথ দিয়ে যে আপনি শপথ করেন আপনি সত্য বলছেন, ম্যাজিস্ট্রেট কেস আছে, কিন্তু আছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ইন্ডিয়ান ডিসিশন আছে নিয়েছে, শপথ নেওয়া যাবে না। এই জন্য এটা সরাসরি সেকশন 5 অফ দি ওথ অ্যাক্ট 1873 আপনারা কনফেশন করতে গেলে শপথ। আর ফুল বেঞ্চ অফ দি সিকিম কোর্ট এই মুহূর্তে আমার কাছে সাইটেশনটা লিখে আনি নাই, দেরি তাড়াহুড়া হয়ে গেছে, একদম রিসেন্টলি ডিসিশন নিয়েছে যে শপথ নিয়ে কনফেশন নিলে সেটা আনকনস্টিটিউশনাল হবে, অসাংবিধানিক। শুধু ল ভায়োলেট হবে না, এটা অসাংবিধানিক হবে। এভিডেন্সিয়ারি ভ্যালু অফ কনফেশন। কনফেশন ইজ অর্ডিনারিলি অ্যাডমিসিবল ইন এভিডেন্স। কতটুকু সেটা আমি আসছি। ইট ইজ রিলিভেন্ট ফ্যাক্ট। আন্ডার সাম সার্কামস্টেন্সেস it can form the basis of conviction. A confession, judicial or extrajudicial, if found to have been voluntarily made, even extrajudicial ও খেয়াল রাখবেন, if found to, যেটা খুব আনলাইকলি পাওয়াটা প্রমাণ করাটা যে ভলান্টারিলি মেক করেছে, can form the basis of conviction. Appellate Division 194. Although the definition of the term evidence under Section 3 of the Evidence Act does not include the word confession, it can fall under the expression matters referred to in the definition of the word proved in evidence. Section 3 আপনাদের হাতে বই না থাকলে আমি 3 তে দেখবেন এভিডেন্সের একটা সংজ্ঞা আছে, এবং এই সংজ্ঞার নিচে প্রুভডের একটা সংজ্ঞা আছে। A fact is said to be proved when, after considering the matters, এই যে ম্যাটার্স বিফোর ইট, ম্যাটারের মধ্যে কনফেশনটাও আসবে। কনসিডারিং দ্য ম্যাটার্স বিফোর ইট, দি কোর্ট ইজ ইট টু এক্সিস্ট or considers its existence so probable that a prudent man ought, under the circumstances of the particular case, the supposition that it exists. কোর্টের কাছে বিশ্বাস হতে হবে, এটা দেখে ঘটনা হয়েছে বিশ্বাসটা আসতে হবে। তো ওই ম্যাটার্সের মধ্যে এভিডেন্সটা পরে এটা বিভিন্ন জুডিশিয়াল ডিসিশনে আসছে।
ডেফিনেট এভিডেন্সের সংজ্ঞার মধ্যে যে ম্যাটার্স শব্দটা আছে, যেটা কোর্ট কনসিডার করবে, বিশ্বাস করবে, রিলাই করতে পারবে, সেটার মধ্যে কনফেশনটা পড়ে। এই জন্যই এটার একটা এভিডেন্সিয়ারি ভ্যালু আছে। উইদাউট দ্য এক্সামিনেশন অফ দ্য ম্যাজিস্ট্রেট রেকর্ডেড ইট, বলবো সেকশন 80 অফ দি এভিডেন্স অ্যাক্ট প্রিজাম্পটিভ ভ্যালু আছে সেকশন 80-তে। প্রিজাম্পশন হলো, যেহেতু এটা যদি ধরে নেওয়া হয় এটা আইন অনুযায়ী করেছে এবং এটা একটা পাবলিক ডকুমেন্ট, সেকশন 75 এভিডেন্স অ্যাক্ট, একটা প্রিজাম্পটিভ ভ্যালু আছে। প্রিজাম্পটিভ যতক্ষণ পর্যন্ত রিভার্ট হচ্ছে না, এটা ঠিক মতো নিয়েছে, কনফেশনটা ভলান্টারিলি নিয়েছে, ট্রু, এটা ট্রু, ঠিক মতো নিয়েছে, আনলেস it is rebuttable presumption. However, if non-compliance of section 164 and section 364 are found, যদি দেখা যায় যে এই প্রভিশনগুলো কমপ্লাই হয় নাই, examination of magistrate becomes vital, is a must. Examination করতেই হবে এগুলো কমপ্লাই না হলে, এবং জিজ্ঞাসা করতে হবে আপনি এই কাজটা করেননি কেন, এই কাজটা করেননি কেন, এই ওয়ার্নিংটা দেননি কেন, তাকে বলার একটা সুযোগ দিতে হবে। If the not in compliance with the mandatory provisions under section 164(3), এটা বারবার বলছি mandatory 164(3), even examination of magistrate will not cure such defect. Magistrate সুপ্রিম কোর্টের ডিসিশন দিলাম, আপনারা সুযোগ হলে দেখে নেবেন। রিট্রাক্টেড কনফেশন, বারবার এটা নিয়ে আলোচনা হয়, রিট্রাকশন করেছে। মেয়ার রিট্রাকশন will not make confession non-voluntary in nature. এটার খুব বেশি স্ট্রং ভ্যালু নাই রিট্রাকশনের, কিছু কিছু ক্ষেত্রে এটা রিলিভেন্ট হয়ে যায়। Accused is determined from his mental state at the time of making the confession. যখন কনফেশনটা করছে তখন তার অবস্থা কীরকম ছিল, পরে সে কী হয়েছে রিট্রাক্ট করার সময়, দ্যাট ইজ ইমেটেরিয়াল, খুব মেটেরিয়াল বিষয় না। If the confession is amply corroborated by the circumstantial evidence and other evidences, retraction should not make it unreliable. দেখা যাচ্ছে কনফেশনের স্টেটমেন্টে যে ফ্যাক্টসগুলো, ঘটনাগুলো, উইপেনের কথা, এই কথা, এগুলো অন্যান্য এভিডেন্সও বিভিন্নভাবে আসছে, করবোরেটেড হচ্ছে, তখন রিট্রাকশন করলো না করলো এটাই মেটেরিয়াল হয়ে গেল। Though a conviction based on the uncorroborated confession of an accused person is not illegal, but a rule of prudence, which is now rule of law, courts look for corroboration before accepting a retracted confession. Retracted confession এর উপর দিতে গেলে ওই একটু আগে যেটা বললাম, অন্যান্য এভিডেন্সগুলো দেখতে হবে কোর্টকে। লিগ্যাল স্ট্যাটাস অফ এ কনফেশন 75-এ পাবলিক ডকুমেন্ট বলে দিলাম, এভিডেন্স একটা 75-এ, এটা একটা পাবলিক ডকুমেন্ট। কপিজ অফ কনফেশনাল স্টেটমেন্ট কখন পাবেন? কপিজ অফ, আমরা তো বেল হিয়ারিং করতে দেখি প্রতিদিনই কনফেশনাল স্টেটমেন্ট রিপ্রোডিউস হয়ে যাচ্ছে, কোত্থেকে আসে আল্লাহ জানে এগুলো, কিন্তু আইনে কিন্তু কোনো বিধান নাই। হ্যাঁ, একটা আসতে পারে, একটা কথা আসতে পারে। আইন সেকশন 173 সাবসেকশন 4-এ আছে, যত মেটেরিয়ালগুলো কালেক্ট করেছে এভিডেন্স অ্যাক্টে পুলিশ ইনভেস্টিগেশনের সময়, চার্জশিট দেওয়ার পর এগুলো সব প্রডিউস করবে, প্লেস করবে, এর আগে দিবে না। তাহলে এর আগে পেয়ে যাচ্ছি আমরা জিআরও সেকশন থেকে নিয়ে নিচ্ছি, ওখান থেকে নিয়ে নিচ্ছি। এখন আপনি বলতে পারেন লয়ার হিসেবে, না নিলে আমি কেমনে কথা বলবো, আমি কীভাবে বেল চাইবো? একটা ইনভেস্টিগেশন তো বাংলাদেশে আগের মতো ওই আইনে যেটা বলা আছে সেই টাইমে হয় না, 3 বছরও চলে, 4 বছরও চলে। তাহলে আমি যখন সেশন জাজের কাছে বেল চাইলাম মিসকেস করে, আমাকে বলল যে উনি আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সুতরাং তাকে বেল দেওয়া যাবে না। তাহলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে আমি রিজেক্ট করে দিলাম বেলটা, তাহলে আসামির কি দেখার অধিকার আছে না আমি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে, বা আসামির লয়ারের কি দেখার অধিকার আছে না যে আমার ক্লায়েন্ট স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কি বলেছিল আসলে, যেটার কারণে বারবার তার ইয়েটা রিজেক্ট হচ্ছে। এই জন্য এই জায়গাটাতে একটা কনফিউশন অ্যারাইজ করছে বলে আমি মনে করি। ইভেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে, দেখেন আমি একটা ডিসিশন দিয়েছি সুপ্রিম কোর্টের, এবং খুব বেশি আগের না, 2008 সালের ডিসিশন, যে কোনো কপি পাবে না, অ্যাকিউজ কোনো কপি পাবে না যতদিন পর্যন্ত চার্জশিট অ্যাকসেপ্ট না হয়, প্রসেস ইস্যু না হয় চার্জশিট অ্যাকসেপ্ট করে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়েছে আনঅফিসিয়াল কপি যদি পায়
ওই জাজমেন্টে বলেছে যে কোর্টকে খুব সিরিয়াসলি ডিল করতে বলছে এটা। আমি জানি না এই ডিসিশনটা কতটুকু কারেক্ট, উইথ অল রেসপেক্ট টু দি জাজেস অফ দি ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট। কারণ আমি যখন তার বেল রিজেক্ট করছি কনফেশনাল স্টেটমেন্টের রেফারেন্স দিয়ে, তাহলে তার অধিকার আছে, তার আইনজীবীর অধিকার আছে আমার ওই কনফেশনাল স্টেটমেন্টে আমি কী বলেছি, কতটুকু ইমপ্লিকেট করেছি নিজেকে। এবং আমি যখন হাইকোর্টে ওইটার বিরুদ্ধে এসে 498 করছি, হাইকোর্টের জাজদেরকে দেখাইতে হবে জিনিসটা, তাদেরও দেখার বিষয় আছে যে লোয়ার কোর্টে যে বেল রিজেক্ট করলো কনফেশনাল স্টেটমেন্টের কথা বলে, আমরা একটু দেখি না কনফেশনাল স্টেটমেন্টটা কী। তাহলে এটা আমাদের সামনে কে দিবে? আমরা কি সিডিআর ইনভেস্টিগেটিং অফিসারকে বলবো এটা পাঠান প্রতিটা মামলা? এটা কি সম্ভব? আমাদের এখানে শত শত 498 ম্যাটার হয়, প্রতিটা মামলা এবার সিডি পাঠান, আয়োকে বলবো ওখান থেকে দেখবো না। আর আমি দেখলে তো হবে না, লয়ারকে দেখতে হবে, তো লয়ারও দেখতে হবে। উইথ অল রেসপেক্ট আমার কাছে এই ডিসিশনটা আমার কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে 2-3 বছরের ডিলে হয় এক একটা ইনভেস্টিগেশন শেষ করতে, আসামি পলাতক থাকে বলে প্রোক্লেমেশন অ্যাটাচমেন্ট করে করে চার্জশিট দিতে অনেক দেরি হয়ে যায়, কেস রেডি ফর ট্রায়াল করতে অনেক দেরি হয়ে যায়, কগনিজেন্স নিতে অনেক দেরি হয়ে যায়। তো আমি কি ততদিন ওই একটা কনফেশন করেছি, ওটা আমাকে দেখতেও দিল না, আমার লয়ারও দেখলো না, কেউ দেখলো না, আসলে আমি এটা বলেছি কি বলি নাই সেটাও আমি জানি না, এই কথা আমি এটার জন্য বেল চাইতে পারবো না। তো এই জন্য আমার মনে হয় এই ডিসিশনগুলোর একটু কোয়েশ্চেনেবল, উইথ অল রেসপেক্ট। আমি মনে করি যে মুহূর্তে আমি একজন আসামি, এটা আমার ব্যক্তিগত অভিমত, জুডিশিয়াল ডিসিশন সেরকম হবে কিনা জানি না, সেটা লয়ারদের দুই পক্ষে শুনে, সেটা আমার আপাতত ব্যক্তিগত অভিমত। যখনই আমি বলছি আপনি কনফেশন করেছেন বলে আমি বেল দিচ্ছি না, সেই মুহূর্তে কনফেশনটা আমার দেখতে হবে, এবং যার বেল আমি রিজেক্ট করছি তার আইনজীবীর দেখতে হবে কনফেশনাল স্টেটমেন্টটা। কনফেশনাল স্টেটমেন্টে এমন কোনো স্টেটমেন্ট আছে কিনা যেটা আসামিকে হেল্প করে বেল পাওয়ার ক্ষেত্রে, সেটা বলার অধিকার ওই আইনজীবীর আছে। এবং তা না হলে প্রপার কনসালটেশন হচ্ছে না আইনজীবীর সাথে, সংবিধানে যেটা বলা আছে রাইট টু বি ডিফেন্ডেড বাই এ লয়ার অফ হিস চয়েস, তাহলে প্রপার ডিফেন্ডেড হচ্ছে না, প্রপারলি ডিফেন্ডেড হচ্ছে না প্রতিটা জায়গায়। প্রিজাম্পশনের কথা আগেই বললাম, এটা একটা প্রিজাম্পশন থাকবে, এটা ডিটেলে যাচ্ছি না আমি। কনফেশন অফ কো-অ্যাকিউজড, এটা অনেক সময় বিতর্কের জন্ম দেয়, তবে এরই মধ্যে অনেক আগে সেটেল করে ফেলেছে। ইট ইজ নট এ সাবস্ট্যান্টিভ পিস অফ এভিডেন্স, এটা কোনো এভিডেন্সই না। কো-অ্যাকিউজডের কনফেশন আমার জন্য, আমার কো-অ্যাকিউজডের কনফেশন আমার বিরুদ্ধে কোনো এভিডেন্সই না। আমার বিরুদ্ধে সাবস্ট্যান্টিভ এভিডেন্স থাকতে হবে আগে আমাকে গিলটি প্রমাণ করার জন্য, তারপর ওটাকে সাপোর্ট করার জন্য যদি আপনি প্রসিকিউশন বলে যে আমি কো-অ্যাকিউজডের এটাও দিতে চাই, দ্যাট ইজ, সেটা তখন জজ সাহেব কনসিডার করতে পারে অ্যাজ এ করোবোরেশন, নাথিং এলস। ফলস কনফেশন করলো, আমাদের রুহুল কুদ্দুস কাজল সাহেবের ফেসবুক পোস্টে আছে, নারায়ণগঞ্জে চট্টগ্রামে কনফেশন করেছিল আমি তো ওকে মেরে ফেলছি, 4 বছর পর ওই লোক চলে আসছে, কই আমাকে তো মারে নাই। অদ্ভুত বিষয়। চট্টগ্রামে ক্রস ফায়ারে মেরে ফেলেছে, আমার কোর্টে আসছিল, আমি বললাম যে একটু পরে আসেন, আরও পরে আসেন, কারণ পরে একটা অর্ডারের জন্য ছিল জুডিশিয়াল, পরে দেখলাম আরেকটা বেঞ্চ সেটাতে ইন্টারফেয়ার করছে। এনিওয়েজ ওকে, চট্টগ্রামে দেখলাম পুলিশ চার্জশিট দিয়েছে অমুক 3 জন আসামির বিরুদ্ধে, ওখানে একজন আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়ে গেছে। ওই আসামি এসে বলছে কই আমি তো নিহত হই নাই বন্দুকযুদ্ধে, আমি বেঁচে আছি। তো এইসব চার্জশিট দেওয়া পুলিশের বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নিয়ে যাওয়া উচিত, সিরিয়াস অ্যাকশনে যাওয়া উচিত পুলিশের বিরুদ্ধে, কারণ এটা তার চাকরি, এটা তার, সে ইজ কমিটেড টু গিভ প্রপার রিপ্রেজেন্টেশন টু দি কোর্ট। আমি একজন লোককে বলেই ফেললাম মারা গেছে সে ক্রস ফায়ারের, লোকটা জীবিত এসে বলতেছে আমি মরি নাই। কিন্তু আসামির ক্ষেত্রে কি হবে? আসামি যদি কনফেশন করে যে আমি মিস্টার এক্সকে খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছি, এবং এই জন্য তার বিচার হচ্ছে, 3 সাজা রাজা বিচারের এক পর্যায়ে ওই মিস্টার এক্স এসে বলে কই আমি তো খুন হইনি, আমি বেঁচে গেছি, আমি তো খুন হই নাই, বা আমাকে মারাই নাই, সে দেখা যাচ্ছে না এটা আমাকে মারাই নাই। এখন এটা হলো সমস্যাটা, হলো হয়তো সে অ্যাকিউজড একজনকে খুন করেছে এক্সকে, আসলে করেছে হয়তো বা ওয়াইকে, সে এটা ধরে নিয়েছে আমি এক্সকে খুন করেছি, এরকম একটা সিনারিও হতে পারে। এবং সেই যেহেতু কনফেশন এক্স বলেছে, পুলিশের তো একটা টেন্ডেন্সি থাকে তাড়াতাড়ি চার্জশিট দিয়ে ফেলা, মানে মামলা শেষ করা। চার্জশিট তো অনেক মামলায়
7-8 বছর দেয় না, আবার কোনো মামলায় 15 দিনও দিয়ে দেয়। কিন্তু ওদের একটা টেন্ডেন্সি থাকে পুলিশের মধ্যে যারা কাজ করে, সেটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অফ কনক্লুডিং কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজড, সবচেয়ে ইজি ওয়ে। একটা মার্ডার কেস রহস্য উদ্ঘাটন করতে আমি পারছি না, কিছুই পাচ্ছি না, আশেপাশে পাইছি, পাইছি, এর দিয়ে একটা কনফেশন করাই, বাস মামলা তো খতম, শেষ হয়ে গেল। তো এই জন্য আইনে আসামিকে এইসব চিন্তা করে প্রোটেকশন দেওয়া হয়েছে। আসামি যদি ফলস কনফেশনও করে, তাকে কিছুই করতে পারবে না, কিছুই করা যাবে না, কারণ এটা তার কোর্টে এভিডেন্স দিচ্ছে না, সে এটা তার কোর্টে সাক্ষ্য দিচ্ছে না, সে সাক্ষ্য না, সে শপথ নিয়ে বলছে না কথাটা, সুতরাং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এবার আসছে কনফেশন, টাইম হয়ে গেছে, কনফেশন টু পুলিশ লিডিং টু ডিসকভারি অফ মেটেরিয়াল এভিডেন্স, সেকশন 27 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট। এটা নিয়েও আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন আছে। আমি সেকশন 34 আর্টিকেল কত 34 বললাম না, 35(4) বললাম offense shall be committed against himself. সেকশন 27 তো সে কিভাবে উদ্ধার করবে সেটা তো আপনারা সবাই জানেন। তো মাদারের উইপেন আমি বললাম আমার বাড়ির পুকুরের পিছনে, তো 164 এর প্রোটেকশন ওখানে দিচ্ছে না। আমাকে তো বলছে না পুলিশ যে তুমি ইউ আর নট বাউন্ড টু মেক কনফেশন, আপনি লাশ কোথায় রাখছে সেটা না বললে কোনো অসুবিধা নেই, এটা তো পুলিশ আমাকে বলছে না। আপনি মার্ডারের উইপেনটা কোথায় লুকিয়ে রেখেছেন আমাকে না বললে অসুবিধা নাই, আর বললে এটা কিন্তু আপনার বিরুদ্ধে এভিডেন্স হিসেবে ব্যবহৃত হবে, সুতরাং খেয়াল করেন এটা বলবেন কি বলবেন না। এই কথাটা যেটা ম্যাজিস্ট্রেট বলবে সেকশন 164 সাবসেকশন 3-তে, এটা তো পুলিশ বলবে না। তাহলে আর্টিকেল 35(4) গেল কোথায়? সেই বিতর্ক হয়তো কোনোদিন বাংলাদেশে এসব বিষয় চ্যালেঞ্জ হলে, এবং আগেও প্রথমে বলেছি যা যা ইনকনসিস্টেন্ট আছে ভয়েড হয়ে যাবে না, ভয়েড হয়। সেকশন 29 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট, বারবার বলতে চাচ্ছিলাম, অ্যাপারেন্ট ক্ল্যাশ বিটুইন সেকশনস 24 and 29 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট। সেকশন 24-এ বলছে দেখেন, যদি ইন্ডিউসমেন্ট করে, থ্রেট করে, কোনো একটা প্রমিস করে কোর্টের কাছে। আবার সেকশন 29 দেখেন আর পিকুলিয়ার একটা প্রভিশন করেছে এভিডেন্স অ্যাক্টে, ইফ সাচ এ কনফেশন ইজ আদারওয়াইজ রিলিভেন্ট, it does not become irrelevant merely because it was made under a promise of secrecy. আমি কোনো কিছু গোপন রাখবো, তুমি এই কনফেশনটা করো আমার কাছে, প্রশ্ন যেরকমই হোক, or because he was not warned that he was not, তাহলে প্লিজ এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে অনার করেন, সম্মান করেন। ধন্যবাদ।